শ্রদ্ধাভাজন সভাপতি এবং মাননীয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা নজরুলকে অদূত তার লেখালেখিতে কিভাবে দেখেছেন সে সম্পর্কে একটি বিশ্লেষণ ও পর্যালোচনামূলক উপস্থাপনার দিকে যাচ্ছি। আমি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সোসাইটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে এবং সংশ্লিষ্ট অন্যদের ধন্যবাদ জানাই। আমার প্রবন্ধের শিরোনাম অদূদের চোখে নজরুল, মতাদর্শিক ও নান্দনিক পটভূমি। কয়েকটি ভাগে বিভক্ত, আপনাদের হাতে লেখাটি আছে, বিভক্ত এই প্রবন্ধ। আমরা ভাগগুলো সম্পর্কে আপনাদের আগে বলে দেব এবং আশা করছি আমরা মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করতে পারব। প্রথমে বলা যাক যে আসলে আমরা কি নিয়ে আলাপ করতে যাচ্ছি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে কাজী আব্দুল ওদুদের লেখালেখি মূল্যায়ন এবং আনুষঙ্গিক মন্তব্যাদির পর্যালোচনা করাই আমাদের এই লেখার উদ্দেশ্য। প্রায় সমসাময়িক এই দুজনের নানান রকম পারস্পরিকতা ছিল। নজরুল কলকাতায় থিতু হওয়ার আগেই সাহিত্যিক হিসাবে ওদুদের খানিকটা খ্যাতি হয়েছিল এবং প্রতিষ্ঠা লাভ ঘটেছিল। তবে সেই প্রতিষ্ঠা ছিল মূলত সৃষ্টিশীল লেখক হিসেবে। কয়েক বছরের মধ্যেই নজরুল প্রতিষ্ঠিত হয়েছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান সৃষ্টিশীল প্রতিভা হিসেবে। আর কাজী আব্দুল ওদুদ তার লেখালেখির ধরন এবং কর্মতৎপরতা খানিকটা পাল্টে প্রধানত মননশীল প্রাবন্ধিক রূপেই খ্যাতি অর্জন করেন। তাদের দুজনের মানসিক গড়ন এবং সক্রিয়তার ধরনে এন্তার ফারাক ছিল, খুবই আলাদা, যেটা আমরা পরে যে বিষয়ের উপর আমরা খুব জোর দেব। তবে বাঙালি মুসলমানের সমকালীন বাস্তবতার গণ্ডিতে কাজ করেছেন বলে তাদের সম্পর্ক যেমন চলমান ছিল, ঠিক তেমনি ওদুদকেও বিভিন্ন সময়ে নজরুল বিষয়ে লিখতে হয়েছিল। এই লিখতে হয়েছিল কথাটার উপর আমি জোর দেব। এবং তারা আবার কলকাতায় একসঙ্গে কিছুদিন ছিলেন, মানে ঘনিষ্ঠতা ছিল। যখন ওদুদ ঢাকায় চলে এসেছিলেন তখন কিছুদিনের জন্য দূরত্ব ছিল, তারপর আবার তারা কাছাকাছি গেছেন। নজরুল প্রসঙ্গে ওদুদের লেখার পরিমাণ তুলনামূলক কম হলেও ব্যক্তিত্ব সম্পন্ন রচনা হিসেবে সেগুলোর, বিশেষত 1941 সালে লেখা তার প্রধান রচনা নজরুল ইসলাম, যেটির নাম, সেটির বিশেষ খ্যাতি আছে। নজরুল বিষয়ক অসংখ্য সংকলনে এই লেখা মুদ্রিত হয়েছে এবং নজরুল বিষয়ে যারা পর্যালোচনা করেছেন তারাও লেখাটি খুব গুরুত্বের সঙ্গে সবসময় আমলে নিয়েছেন। এর মূল কারণ মননশীল ও ব্যক্তিত্ব সম্পন্ন লেখক হিসেবে কাজী আব্দুল ওদুদের খ্যাতি। অন্য কারণ হলো লেখাটির দরছুট স্বভাব। নজরুল পাঠের প্রভাবশালী ধারা ও প্রবণতা থেকে বেশ কতকটা আলাদা খাতে এর মূল্যায়ন ও বিশ্লেষণ পদ্ধতি প্রবাহিত হয়েছে। কিন্তু আরেকটি কারণ সম্ভবত ক্রিয়াশীল ছিল। নজরুলের খ্যাতি ও প্রতিষ্ঠার তুলনায় আব্দুল ওদুদের মূল্যায়নে এই কবি খানিকটা দ্বিধান্বিত বিচারের মধ্য দিয়ে গেছেন এবং ওদুদের নজরুল বিবেচনায় এই দিকটাও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। নজরুল সম্পর্কে ওদুদের মূল্যায়ন সম্পর্কে বেশ কিছু পর্যালোচনা সম্পন্ন হলেও এই বিষয়ে নতুন বিবেচনার সুযোগ আছে। বর্তমান প্রবন্ধে কতগুলো বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে এই রচনাগুলো, মানে ওদুদের রচনাগুলো পঠিত হয়েছে। পাঠ পদ্ধতি আমাদের অবলম্বন ছিল মূলত তিনটি দিক। এক, নব্য সমালোচনাবাদীদের আঙ্গিকে আমরা টেক্সটের পাঠ করেছি। দুই, ঐতিহাসিক পাঠ পদ্ধতির নিরিখে আমরা টেক্সটের পটভূমি বিচার করেছি, মানে ওদুদের রচনাগুলো। এবং তিন, ডিসকোর্স অ্যানালাইসিসের দিক থেকে আমরা দেখাতে চেয়েছি যে কারণে যে মন্তব্যগুলো করা হয়েছে তার পেছনে আসলে কি কি বাস্তবতা এবং দৃষ্টিভঙ্গি ক্রিয়াশীল ছিল। নজরুল প্রধানত কবি, আর খুব ব্যক্তিত্ব সম্পন্ন দৃষ্টিকোণ থেকে ওদুদ নজরুলের কবি স্বভাব উন্মোচন করতে চেয়েছেন
এই বাস্তবতার কারণে মতাদর্শী মানে ইডিওলজিক্যাল এবং নান্দনিক মানে অ্যাস্থেটিক্যাল পটভূমিতে আলোকপাত করাই আমাদের এই পর্যালোচনার মুখ্য উদ্দেশ্য বলে আমরা সাব্যস্ত করেছি। সেদিক থেকে কেবল নজরুল নয় আসলে আমাদের আজকের এই আলোচনার বিষয় বা সাবজেক্ট ম্যাটার। এখন এই প্রস্তাবের পরে আমরা ওদুদের লেখাগুলো পড়ব, নজরুল সম্পর্কিত তার লেখাগুলোর একটা সার সংক্ষেপ বা প্রাথমিক পর্যালোচনা হাজির করব। প্রথমে আমরা আলাপ করব তার নজরুল বিষয়ে প্রকাশিত বই নিয়ে। এটা আসলে পুস্তিকা, খুব ছোট্ট একটা বই। বইটির নাম ছিল নজরুল প্রতিভা। এটা প্রকাশিত হয়েছিল 1949 সালে। তবে এটার প্রধান যে লেখাটি, সবচেয়ে আলোচিত লেখা, এটা প্রকাশিত হয়েছিল 1941 সালে। এই প্রবন্ধটি মানে যার নাম নজরুল ইসলাম, নজরুল ইসলাম নামে তার আরেকটি প্রবন্ধ আছে একটু পরে লেখা, সেটার কথা আমরা পরে বলবো। নজরুল ইসলাম প্রবন্ধের শুরুতেই নজরুলের সাহিত্যিক জীবনকে ওদুদ 4টি ভাগে ভাগ করেছেন। এক ভাগে তিনি রেখেছেন বিদ্রোহীর আগের লেখাগুলোকে, তারপরে বিদ্রোহী লেখা থেকে শুরু করে নজরুলের রাজনৈতিক জীবন ওদুদের ভাষায় যতদিন ছিল মানে গান শুরু হওয়ার আগে, এটাকে করেছেন তিনি দ্বিতীয় ভাগ। আর গানের পর্বটিকে তিনি করেছেন তৃতীয় ভাগ। আর চতুর্থ ভাগকে তিনি নাম দিয়েছেন যোগী জীবন। মানে এই লেখা যখন লেখা হয় তখনও নজরুল নির্বাক হননি। 1941 সালে তিনি নাম দিয়েছেন যোগী জীবন। প্রথম পর্বের আলোচনা তিনি করেছেন খুবই সংক্ষিপ্ত পরিসরে। তিনি বলছেন যে নজরুল একদম শুরুতেই সবাই জানেন যে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন, এবং এই জনপ্রিয়তার কারণ কি? তিনি বলছেন জনপ্রিয়তার কারণ নবীনতা এবং উদ্দামতা এবং বিশেষভাবে ছন্দ সামর্থ্য। হয়তো ওই যে মহিদুল্লাহ মজুমদার নজরুলের যে ভূয়সী প্রশংসা করেছিলেন সেটা তার মাথায় ছিল। এবং বিদ্রোহী প্রকাশের আগেই এগুলোর কারণে পরে তিনি, আমরা বলবো যে তিনি বিশেষভাবে 4টা কবিতার নাম বলেছিলেন, যে এগুলোর কারণে তিনি কবি হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। ওদুদের এই পর্বে নজরুল রবীন্দ্রনাথের প্রেম সঙ্গীতে মগ্ন ছিলেন। আপনারা জানেন অনেকে যে নজরুলকে রবীন্দ্রনাথের গানের হাফেজ বলা হতো। প্রচুর পরিমাণে গান তিনি জানতেন এবং গান গাইতেন, দিন রাত গান গাইতেন। সেটা হয়তো তিনি মনে রেখেছেন। এবং রবীন্দ্রনাথের বাইরে তার প্রিয়তম কবি ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুলের কিছু আগের কবি। আর ফার্সি কবি হাফিজের প্রেমমূলক কাব্যেও তিনি বেশ অনুরাগী ছিলেন। ওদুদ সবসময় উল্লেখ করেছেন যে বাংলার সন্ত্রাসবাদীদের দল কবির কাছে বিশেষ শ্রদ্ধার আসনে ছিল এবং তাদের দ্বারা নজরুল খুব বেশি পরিমাণে প্রভাবিত হয়েছে। তবে নজরুল এই পর্বের রচনা সম্পর্কে তেমন কোনো বিশ্লেষণ করেননি, কেবল বাঁধনহারা উপন্যাস সম্পর্কে বলেছেন এই উপন্যাসের চরিত্রে নজরুলের ব্যক্তি জীবনের কিছু ছায়া পড়েছে। এই কথাটা অবশ্য নজরুল আলোচনায় খুবই পপুলার, কিন্তু ওদুদ কথাটা হয়তো পুরোপুরি প্রশংসার ছলে বলেন না। তিনি বলেছেন ভাব বিলাসী ও অভিমানী এবং দায়িত্বহীন ভবগুরের জীবন, যেটা ওই উপন্যাসের চরিত্রের মধ্যে দেখা যায়। ওদুদ বলছেন যে এটার মধ্যে নজরুলের ব্যক্তি জীবনের পরিচয় বেশ কতটা পাওয়া যায়। তাই নিঃসন্দেহে নজরুলের কবিতার প্রধান পর্ব। এই সম্পর্কে ওদুদ মোটামুটি সন্তোষজনক পরিসরে বিস্তারিত আলাপ করেছেন। সেখানে নজরুলকে সমকালের পটভূমিতে স্থাপন করেছেন, আবার তার কবিতার শক্তি ও দুর্বলতার দিকেও তিনি বিস্তারিত যুক্তি দিয়েছেন। তার মতে ওহাবি আন্দোলন দমনের পর থেকে মুসলমান সমাজ যে গভীর হতাশায় নিমজ্জিত হয়েছে, খেলাফত আন্দোলন তার এক প্রকার সমাপ্তি। আর নজরুল এই খেলাফত যুগের প্রতিনিধি স্থানীয় কবি। অসহযোগ এবং খেলাফতের প্রতিনিধি স্থানীয় কবি, এটা ওই সময়ই নজরুল সম্পর্কে অত্যন্ত পপুলার মন্তব্য ছিল। এটা ওদুদের কোনো নিজস্ব আবিষ্কার নয়। অনেকেই যে মনে করতেন নজরুল যুগ প্রবর্তক কবি, এটা বলেছেন কেউ কেউ। তখনই একদম শুরুতে নজরুল যুগ প্রবর্তক কবি, সে ধারণাকে পুরোপুরি বাতিল করে দিয়ে কাজী আব্দুল ওদুদ তাকে বলতে চেয়েছেন যুগ মানব, কন্টেম্পোরারিনেস, ওই যুগের তিনি সৃষ্টি।
তার মতে বিদ্রোহী আদতে রবীন্দ্রনাথের বলাকা যুগের আবহেই রচিত। স্পষ্টতই বিদ্রোহী সম্পর্কে তিনি খুবই খারাপ মন্তব্য করেছেন। রবীন্দ্রনাথের বেশ কয়েকটা কবিতা উদ্ধৃত করে তিনি বলছেন যে বিদ্রোহী হচ্ছে বাইরের কিছু নয়, ওটা বলাকার কবিতা। নজরুলের শ্রেষ্ঠ কবিতাগুলো সম্পর্কেও, যার একটা বড় অংশ এই যুগে রচিত, তার প্রধান সমালোচনা এই যে এগুলো উৎকৃষ্ট পংক্তি ধারণ করে বটে। এই মত ওদের শেষ পর্যন্ত ছিল, যেগুলো প্রচুর উৎকৃষ্ট পংক্তির সমাহার, কিন্তু সামগ্রিকভাবে কবিতাগুলোর মধ্যে কোনো, যাকে বলে অন্তর্নিহিত কনসিস্টেন্সি, প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আসলে খুব একটা নাই। আর বস্তুত নজরুলের কবিতা তার মতে সমকালীনতাকে ধারণ করার শক্তি, সামর্থ্য এবং সাফল্য দেখালেও শৈল্পিক পরোক্ষতার প্রয়োজনীয় অবকাশ তৈরি করতে পারেনি। ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, উদ্ধৃতি, নজরুলকে এই যুগে একজন অসাধারণ কবি ভাবা কঠিন, কিন্তু এই যুগের একজন অসাধারণ ব্যক্তি তিনি অবিসংবাদিত রূপে। উদ্ধৃতি শেষ। নজরুলের বর্তমান লিপ্ততাকে তিনি পরোক্ষভাবে কিন্তু বেশ দার্শনিকভাবে বিশ্লেষণের মেজাজে আধুনিকতা নামে চিহ্নিত করেছেন। এটা তিনি বিশদ করেননি, কিন্তু মন্তব্যটা খুবই গভীরভাবে বিশ্লেষণ করার দাবি রাখে। তবে তিনি একটা কিন্তু যোগ করে দিয়েছেন, মানে ওদের নজরুল বিবেচনার মধ্যে একটা যদি কিন্তুর ব্যাপার ছিল প্রচুর পরিমাণে, যেমন এখানেও একটা কিন্তু যোগ করেছেন। বলে কিন্তু হলো কি, যে বর্তমান অ্যাড্রেস করতে পেরেছেন, যেমন হুইটম্যান এবং রবীন্দ্রনাথ, তাদের তুলনায় নজরুলের বাণীর ত্রুটি সহজেই চোখে পড়ে। মানে বর্তমানকে কবিতায় রূপান্তরিত করতে পারার যে সামর্থ্য, সেটা অদূত বলছেন যে নজরুলের মতো অপেক্ষাকৃত কম। কিন্তু নজরুলের জীবনের উপলব্ধি সুগভীর, যেটাকে বারবার তিনি উল্লেখ করেছেন। এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। সাম্যবাদী কাব্যের যুক্তিতর্ক যেমন প্রচুর, তেমনি দুর্বল। মানে আসলে তিনি ডিরেক্টনেসের বিরুদ্ধে কথা বলছেন, সরাসরি কথা বলার বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু এর মধ্য দিয়ে যে বেদনাময় চিত্তের প্রকাশ ঘটেছে তা পরম শ্রদ্ধার্হ। নজরুলের যে প্রশংসা অদূত বারবার বলেছেন তা এই যে নজরুলের ভিতরে তারুণ্য, চমৎকার জীবনের আনন্দ তিনি সহজভাবে অনুভব করতে পারেন। নজরুল রচনাবলীর মর্মার্থ অনুধাবন এবং কবির মূল স্বভাব বিশ্লেষণের জন্য অদূত এক অন্যতর প্রস্তাব করেছেন প্রবন্ধের এই জায়গায়। তার মতে, উদ্ধৃতি, অন্তরের গোপনতম প্রদেশে তিনি তাত্ত্বিক, আর সেই তাত্ত্বিকতা তাঁর যেন জন্মগত। তার এই পরম প্রিয় তত্ত্বের নাম দেওয়া যেতে পারে লীলাবাদ, ইংরেজিতে যা সাধারণত প্যান্থিজম নামে পরিচিত। অদূতের বিশ্লেষণ মোতাবেক নজরুল যে এক গভীর সাম্প্রদায়িক পরিস্থিতিতেও তৌহিদের শক্তিশালী ব্যাখ্যা দিতে পেরেছেন, কিংবা হিন্দু দেব দেবীকে নিয়ে দুর্দান্ত সব রচনা লিখতে পেরেছেন, তা এই এক সর্বব্যাপী লীলাবাদেরই প্রকাশ। অদূত থিওরিটিক্যালি খুবই প্রফাউন্ড, এবং এই যে তার প্রস্তাব, এগুলো অন্যরা মানুক বা না মানুক, এটা নজরুলের আজ পর্যন্ত যে ধারাবাহিক মূল্যায়ন তার তুলনায় খুবই আলাদা। এইভাবে তিনি নজরুলের একটা ব্যাখ্যা করেছেন, যেখানে তার একটা সিদ্ধান্ত এরকম যে তিনি বহির্মুখী না হয়ে অন্তর্মুখী হয়েছেন অনেক বেশি, আর রূপ বৈচিত্র্য অঙ্কনের চেয়ে টাইপ বা প্রতীক সৃষ্টির দিকে তার মন ঝুঁকেছে। বিদ্রোহী কবিতা সম্পর্কে তিনি এখানে আরেকবার মন্তব্য করেছেন। তিনি বলছেন, বাস্তব পক্ষে এই এক অপূর্ব উন্মাদনার কবিতা, কোন বিদ্রোহ বাণী এতে বিঘোষিত হয়নি। একেবারেই অন্যরকম একটা মন্তব্য। এর যে বিখ্যাত চরণ, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, এই পংক্তি সম্পর্কেও তিনি বলছেন যেটা আসলে ঈশ্বর বিরোধী, ভগবান বিরোধী কোনো মন্তব্য নয়, এটা বিদ্রোহ বাণী নয়, বরং এক হিসাবে এটা গভীর ঈশ্বর নির্ভরতারী বাণী। উদ্ধৃতি শেষ। নজরুল সাহিত্যের তৃতীয় স্তরকে তিনি অভিহিত করেছেন গানের পর্ব হিসেবে। স্বভাবতই এই কথা সবাই বলে, কিন্তু পূর্ববর্তী স্তরকে তিনি যেভাবে জনপ্রিয়তার কোটায় রেখে গানের পর্বকে নজরুলের শৈল্পিক সাফল্যের প্রধান পর্ব হিসেবে চিহ্নিত করেছেন, সে চিন্তা তার সমকালে
অনেকের মধ্যে দেখা গেলেও আজকাল আর দেখা যায় না। আপনারা জানেন যে আমি প্রধানত বুদ্ধদেব বসুর কথা ইঙ্গিত করছি। বুদ্ধদেব বসু এই কাণ্ড করেছিলেন, তিনি তার আধুনিক বাংলা কবিতার সংকলনে নজরুলের কোনো কবিতা নেন না, সবগুলো গান নিয়েছিলেন। এই কাণ্ড করেছেন, কে কার দ্বারা প্রভাবিত হয়েছে কি জানি, মানে অধুদের দ্বারা বুদ্ধদেব বসুর প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা পরে বলবো যে বুদ্ধদেব বসুর অ্যাস্থেটিক্স আসলে সেরকমই, ফলে প্রভাবিত না হয়েও এই সিদ্ধান্ত তারা নিতে পারে। অধুদের বাক্যে এই দুইয়ের আগের বিদ্রোহী যুগের কবিতা এবং গানের এই পর্ব। তিনি লিখছেন, যিনি খ্যাতি লাভ করলেন বিদ্রোহী রূপে, কাব্যলক্ষ্মীর প্রসাদ অজস্রভাবে তিনি লাভ করলেন প্রেম সঙ্গীতের রচয়িতা রূপে। উদ্ধৃতি শেষ। বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাসে বীর রসের বিপরীতে বিরহ গাথার যে প্রবলতা, তার সাথে তিনি নজরুলের এই সাফল্যের ধারাবাহিকতা আবিষ্কার করেছেন। তিনি বলছেন যে এটা বিস্ময়কর নয়, মধুসূদনের আমরা দেখেছি আর পুরনো বৈষ্ণব কবিতাও দেখেছি, ফলে এটা বিস্ময়কর নয়। প্রেম সঙ্গীতের রচয়িতা হিসেবে সার্থকতা অনেকটা স্বীকৃতি পেলেও নজরুলের ইসলামী সঙ্গীতের শৈল্পিক সাফল্যের স্বীকৃতি তিনি দেননি। তার মতে এই ধরনের সঙ্গীতের প্রধান কৃতিত্ব নজরুলের ক্ষেত্রে যে তিনি ইসলামী সঙ্গীতের মাধ্যমে বাংলার বিপুল মুসলমান জনগোষ্ঠীর অন্তরে প্রবেশ করতে পেরেছেন। কিন্তু ইসলামী সঙ্গীতের চাইতে অধুদের মতে শ্যামা সঙ্গীতের রচয়িতা নজরুলই সার্থকতা অর্জন করেছেন অনেক বেশি। এটা ছিল তৃতীয় স্তর অধুদের বিচারে। সর্বশেষ চতুর্থ করেননি, আশা করেছেন। তিনি বলছেন, এর ফলে সমৃদ্ধতর চিত্ত, তীক্ষ্ণতর দৃষ্টি নিয়ে তিনি নতুন করে জীবন ও সাহিত্যে হয়তো প্রবেশ করবেন। মানে তখন নজরুল একটু বিশ্বস্ত অবস্থার মধ্যে ছিলেন। নজরুল সম্পর্কে তার শেষ ও চূড়ান্ত মন্তব্য কবিকে এক সামগ্রিক ঐক্যের আলোকে উন্মোচিত করে। তার মতে নজরুলকে চেনা যাবে তার প্রেমের সাধনায়, দেশ ও জাতির প্রতি ওই প্রেমের বদৌলতে এবং সাধনায় নজরুল হয়ে উঠেছেন একজন সম্মানিত ব্যক্তি। তিনি লক্ষ্য করেছেন দেশের সামগ্রিক জাতীয় চৈতন্যে নজরুল প্রতিভার স্পর্শ লেগেছে। সেদিক থেকে বিচার করলেই নজরুলের ঐতিহাসিক মর্যাদা সম্পর্কে, এটা তিনি পরে আত্মপ্রবন্ধ বলবেন, ঐতিহাসিক মর্যাদা যদিও কোথাও তিনি ব্যাখ্যা করেননি, তিনি বলছেন যে সেদিক থেকে বিচার করলে, দেশের একটা বড় প্রেক্ষাপটে বিচার করলে নজরুলের ঐতিহাসিক মর্যাদা সম্পর্কে আর আমাদের সংশয় থাকবে না। আমি পরের অংশে ওই বইয়ের, যে বইটা 1949 সালে বেরিয়েছিল নজরুল প্রতিভা নামে, যার একটা লম্বা প্রবন্ধ, প্রধান প্রবন্ধটা নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম, ওই বইয়ের ছোট দুটো প্রবন্ধ নিয়ে এই অংশে মন্তব্য করব। নজরুল ইসলাম প্রবন্ধটি অনেকের সশ্রদ্ধ মনোযোগ আকর্ষণ করলেও নজরুল প্রতিভা গ্রন্থের অন্য দুটি ছোট প্রবন্ধ অধুদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও মননশীল বিবেচনার সাক্ষ্য হয়ে আছে। এর মধ্যে প্রতীক প্রীতি, আপনারা যারা নজরুল লিটারেচার সংক্রান্ত, নজরুল সম্পর্কিত লিটারেচারের সঙ্গে পরিচিত, তারা দেখবেন যে অধুদের নাম এবং বিবেচনার ধরন এবং জায়গা খুবই আলাদা। এটা সম্পর্কে আমি আর কারো কোনো আলোচনা দেখিনি। আইডিয়াটা পরে মোতায়েন হোসেন চৌধুরী একবার ব্যবহার করেছিলেন। যাই হোক, এর মধ্যে প্রতীকপ্রীতি প্রবন্ধটি রচিত হয়েছে 1943 সালে। এই প্রবন্ধে নজরুলের হিন্দু মুসলমান সম্প্রীতির সাধনাকে তিনি এমন এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এবং এমনভাবে সমকালীন গভীরতর বাস্তবতার সাথে মিলিয়েছেন যার সমধর্মী নজির খুব বিরল। অধুত বলেছেন, নজরুলের হিন্দু দেবদেবীর মহিমামূলক গানের সাফল্য কেবল শৈল্পিক নয়, বরং নানা দিক থেকেই তা রেনেসাঁ ধর্মী। রেনেসায় পুনর্জাগরণ আর পুনর্নির্মাণের যে প্রবণতা থাকে, তার অংশ হিসেবে নজরুলের কবিতা গানে পুরনো স্মৃতি হিসেবে প্রতীকপ্রীতির নব উদ্বোধন ঘটেছে। আসলে তিনি বলতে চাচ্ছেন যে আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতির দরকার আছে, সেই দরকারটা নজরুলের মধ্যে প্রতীকপ্রীতির মধ্য দিয়ে আসলে সম্পন্ন হয়েছে। তিনি বলছেন যে যখন রেনেসাঁ হয়, সময় পুরনো কালকে, পুরনো ঐতিহ্যকে এবং সমৃদ্ধিকে লোকে স্মরণ করে, পুনর্নির্মাণ করে। নজরুল তার অতীত হিসেবে যেমন ইসলামী ব্যাপারগুলো নিয়েছেন, ঠিক তেমনি হিন্দু ধর্মীয় ব্যাপারগুলো নিয়েছেন। কারণ বাঙালি মুসলমানের পুরনো উৎস যে হিন্দু, এতে তো কোনো সন্দেহ নেই। এই আইডিয়া ওই সময় যেভাবে প্রবলভাবে ছিল, অধুত সেইভাবেই ব্যাখ্যা করেছেন, ব্যবহার করেছেন। এবং আপনাদের আরেকবার মনে করিয়ে দিই যে একই আইডিয়া ব্যবহার করে
মোতাহার হোসেন চৌধুরী নজরুল বিষয়ে তার বিখ্যাত প্রবন্ধটি লিখেছিলেন এই আইডিয়াটা ব্যবহার করে, রেনেসাঁসের আইডিয়া এবং এর সঙ্গে নজরুলের হিন্দু দেবদেবীর যে বন্দনায় অসাধারণ সাফল্য সেটার কারণ ব্যাখ্যা করে মোতাহার হোসেন চৌধুরী পরে আইডিয়াকে ব্যাখ্যা করেছেন। আমার জানা মতে আইডিয়া আর কেউ ব্যবহার করেননি। অদূত তার এই বক্তব্যের পক্ষে তিনি ইউরোপীয় রেনেসাঁর উদাহরণ দিয়েছেন বলে সেখানে একই ঘটনা ঘটেছে, আর ইরানের উদাহরণ দিয়েছেন। তখন এই উদাহরণটা পপুলার ছিল, আমি আর অনেকের লেখায় দেখেছি যে ইরানে ফেরদৌসি যেভাবে ইসলাম পূর্ব ইরানি ইতিহাসকে পুনর্নির্মাণ করেছেন তার কাব্যে, সেই উদাহরণটা দিয়েছেন। অন্য প্রবন্ধটির নাম, এই বইয়ের আরেকটা খুব ছোট্ট প্রবন্ধ 1.5 পৃষ্ঠার প্রবন্ধটির আপনারে ছাড়া করি না কাহারে করুণেশ। এই ছোট প্রবন্ধে অদূত নজরুলের সমগ্র সাহিত্যিক সত্তাকে বিশ্লেষণের আওতায় এনেছেন আরেকটি মূল ধারণাকে অবলম্বন করে। ধারণাটি তিনি গড়ে নিয়েছেন নজরুলের রাজস্বিক আচার আচরণ বিশ্লেষণ করে, আর এর প্রকাশের ভাষা আহরণ করেছেন আপনারা বুঝতেই পারছেন নজরুলের নিজেরই খুব বিখ্যাত পংক্তি থেকে। অদূতের মতে নজরুলের ক্ষেত্রে এই উচ্চারণ কথার কথা নয়, আমি আপনারে ছাড়া করি না কাহারে করুণেশ, সেটা কথার কথা নয়, বরং এটি তার রচনার এক স্থায়ী ভাব, প্রধান ভাব। এদিক থেকে অদূতের সিদ্ধান্ত এই যে নজরুলকে বিদ্রোহী রূপে বা সাম্যবাদী রূপে বা হিন্দু মুসলমানের সমন্বয়বাদী রূপে দেখা মোটেই অসার্থক নয়, কিন্তু তার এই সবগুলো ভাবের মূলে আছে উদ্ধৃতি তার আত্মমহিমা বোধ। উদ্ধৃতি শেষ। এই বোধ থেকেই সবগুলো ভাব বিশেষ রস ও রূপ পেয়েছে। এই থিসিসটা অবশ্য অনেকে ব্যাখ্যা করেছে বিভিন্নভাবে। নজরুলের এই বোধের উৎস কি হতে পারে তার কিছু অনুমানও তিনি হাজির করেছেন। যেমন কৈশোরে লেটর দলে গান গাওয়া, নজরুল অদূত বলছেন সেখান থেকে তিনি বেদুইনি ভাব পেয়েছেন, শব্দটা অদূতের, বেদুইনি ভাব। হিন্দু পুরাণের সাথে নিবিড় পরিচয়ের কারণে তিনি তার অত্যন্ত প্রিয় সোহম তত্ত্ব তিনি হয়তো সেখান থেকে পেয়েছেন, এবং যুদ্ধকালে তিনি অনুমান করছেন হাফিজ ভক্ত এক পশ্চিমী মুসলমানের সাথে পরিচয় সূত্রে সুফি তত্ত্ব আনাল হকের সঙ্গে হয়তো নজরুলের পরিচয় হয়েছিল। যেভাবে হোক না কেন নজরুলের সাহিত্যিক ব্যক্তিত্বে এসব তত্ত্ব খুবই প্রতিক্রিয়া সঞ্চার করেছে। এই তত্ত্বপ্রীতির কারণে অদূত আগের প্রবন্ধ করেছেন, এখানে বলছেন যে তার কিছু ক্ষতিও হয়েছে। সেই ক্ষতিটা হলো যে তার বাণী অপেক্ষাকৃত কাব্যময়তার পরিবর্তে তত্ত্বময় হয়েছে। এটা অদূতের একটা অনবরত বলা অভিযোগ। তার বাণী প্রাখর্য তত লাভ করেনি যতটা হয়েছে তত্ত্বময় ও উচ্ছ্বাসময়। তবে তিনি এটাও বলতে বলেন নাই সোহম বা আনাল হক তত্ত্ব থেকে উদ্ভূত চেতনা মাঝে মধ্যেই অপূর্ব সম্পদ হয়ে তাঁর কাব্যকে মহিমান্বিত করেছেন। সেই একই কথা যে কিছু পংক্তিতে সেটা প্রকাশিত হয়েছে, অল্প কিছু রচনায় প্রকাশিত হয়েছে, এই ধরনের রচনা অপেক্ষাকৃত কম। আমরা অদূতের নজরুল সম্পর্কিত রচনা সার সংক্ষেপ এবং প্রাথমিক পরিচয় দিচ্ছি। আমরা এখন তৃতীয় অংশে যাব, যেখানে তার নজরুল সম্পর্কিত অন্য কিছু রচনা অথবা অন্য রচনা যেখানে খুব ছোট করে নজরুলের ব্যাখ্যা আছে সেগুলোর কথা বলবো। সাধারণভাবে যতটা অর্থাৎ সমকালীন মুসলমান সাহিত্যিক সমাজ কিংবা সামগ্রিক বাংলা সাহিত্যের সমাজে নজরুলের অবস্থান আর অদূতের লিপ্ততার হিসেবে যতটা হতে পারত, নজরুল বিষয়ে অদূতের লেখালেখির পরিমাণ তার তুলনায় ঢের কম। এমনকি বাংলা সাহিত্য কিংবা মুসলমানদের সাহিত্য অথবা সমকালীন সাহিত্য সম্পর্কে অদূত যেসব অভিভাষণ দিয়েছিলেন অথবা মূল্যায়ন বা ইতিহাস ধর্মী প্রবন্ধ লিখেছিলেন, সেগুলোতেও নজরুল প্রায়শই অনুপস্থিত থেকেছেন অথবা খুবই গৌণভাবে উপস্থিত হয়েছেন। এই ধরনের অনেকগুলো রচনায় তিনি সমকালীন গুরুত্বপূর্ণ মুসলমান লেখক হিসেবে উল্লেখ করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম, কাজী ইমদাদুল হকের নাম এবং
বোঝা যাবে। যেমন বোঝা যাবে আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধটি 1945 সালে লেখা, নজরুল ইসলাম লেখা হয়েছিল 1941 সালে, এটা 45 সালে লেখা। এই প্রবন্ধের মধ্যে নজরুল বিষয়ক তার মন্তব্য, এই খুব সংক্ষিপ্ত পরিসরে হলেও নজরুলকে স্বরূপে চিহ্নিত করতে পেরেছেন বলে মনে হয়। নজরুল কাব্যের যেসব ত্রুটির কথা তিনি প্রথম থেকে বলে এসেছেন সেগুলো তিনি পরিহার করেননি। তা সত্ত্বেও যে বিপুলতা, অন্যরকম সাফল্য নজরুলের সামগ্রিক সাহিত্যকর্ম ধারণ করে বলা যায়, সেগুলোর সংক্ষিপ্ত কিন্তু যথার্থ চিহ্নায়ন এই প্রবন্ধে ঘটেছে। তবে এও লক্ষ্য করার মতো বিষয়, মতগুলো তার নিজস্ব বিবেচনার ফল নয়, অনেকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মাই প্রপোজিশন, এটা তার নিজে যে বলছেন তা না, বরং নজরুল সম্পর্কে অন্যরা যেগুলো বলেছে সেগুলো তিনি স্বীকৃতি দিচ্ছেন। তার ভঙ্গিটা রয়ে গেল। এই প্রবন্ধে তিনি লক্ষ্য করেছেন স্বদেশী আন্দোলনের সমস্ত বীর্য নিয়ে তিনি বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছেন, মানে নজরুল। তার অপূর্ব তারুণ্য আর অপূর্ব স্বাধীনতার প্রীতির কারণে তিনি অবলীলায় সকলের প্রাণ জয় করলেন। বাঙালি মুসলমানের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি সাহিত্যিক হিসেবে হিন্দু মুসলমান উভয়ের চিত্ত আকর্ষণ করতে পেরেছিলেন। অন্যদিকে তার সাহিত্যিক মর্যাদা নিয়ে প্রথম দিকে সাহিত্যিক সমাজে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত এটা স্বীকৃত হয়েছে যে উদ্ধৃতি নজরুল বিংশ শতাব্দীর বাংলার, শুধু বাংলার নয় ভারতের একজন স্মরণীয় কবি। উদ্ধৃতি শেষ। তার মূল ঐশ্বর্য প্রাণাবেগ, এ কালে গণশক্তির যে উত্থান, অদূতের একাধিক প্রবন্ধ লিখেছেন, এ কালের গণশক্তির যে উত্থান অদূত বলছেন, তার মূলে নজরুল প্রতিভা বিশেষভাবে কার্যকরী হয়েছে। এই দিক দিয়ে তার ঐতিহাসিক মর্যাদা অসাধারণ। ঐতিহাসিক মর্যাদার কথা তিনি আবার বলেছেন এখানে। কোথাও এটা একটা অসামান্য পয়েন্ট, বিরাট দাবি। পরবর্তীকালে কেউ কেউ বিশ্লেষণ করেছেন, কিন্তু অদূত এই বিশ্লেষণে অগ্রসর হন। প্রায় কাছাকাছি বিবরণ পাওয়া যায় তার বিখ্যাত বই বাংলার জাগরণে, এটা 1956 সালে বেরিয়েছিল। পূর্বতন বিবেচনা থেকে খুব বেশি সরে না আসলেও এখানে নজরুলের কবিতার তেজোদ্দীপ্তির স্বীকারোক্তি মিলেছে। উদ্ধৃতি, যে বীর্যবর্তার অভাব রবীন্দ্রেতর সাহিত্যে তার কিঞ্চিত ঝলক পাওয়া যায় তার রচনায়। কিঞ্চিত বলছেন, তাও বলছেন। নিঃসঙ্গ তারুণ্য প্রতিফলিত হয়েছে তার কাব্যে, তার অসাধারণ জনপ্রিয়তা তাই থেকে। তবে নজরুল তাপস নন। এই বাক্য অদূতকে চিন্তা আমাদের সাহায্য করবে। নজরুল তাপস নন, তার বহু গুণের মধ্যে এই এক বড় অসম্পূর্ণতা। উদ্ধৃতি শেষ। সংস্কৃতি পরিষদ কর্তৃক প্রকাশিত কবি নজরুল বইতে কাজী আব্দুল ওদুদের নজরুল ইসলাম নামে আরেকটি প্রবন্ধ পাওয়া যায়। প্রবন্ধটির কথা খুব বেশি উল্লেখিত হয় না, তবে এর বক্তব্য নজরুলের অন্য রচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং তাতে কিছু নতুন মাত্রাও প্রকাশিত হয়েছে। নজরুলের প্রথম দিকের 4টি কবিতা তিনি খুব প্রশংসা করেছেন, সাতিল আলোক, খেয়াপাড়ের তরণী, কোরবানি এবং মহরম। এবং তিনি বলছেন এগুলোর মধ্য দিয়ে বাংলার রসিক সমাজে নজরুলের চূড়ান্ত প্রতিষ্ঠা করেছিল। বিদ্রোহী কবিতা সম্পর্কেও এখানে তিনি তুলনামূলক বিশদ আলোচনা করেছেন। তবে সবচেয়ে কৌতূহল উদ্দীপক মন্তব্য পাওয়া যায় সাম্যবাদী নজরুল। এখানে তিনি জনৈক মার্ক্সবাদী কবির সঙ্গে একমত পোষণ করে বলেন, উদ্ধৃতি, নজরুল ভারতের সর্বশ্রেষ্ঠ সাম্যবাদী কবি। উদ্ধৃতি শেষ। তার মতে মানুষ সম্বন্ধে নজরুলের মতো প্রত্যয়ের সম্পদ না থাকার কারণেই অন্য মার্ক্সবাদী কবিরা নিজেদের প্রবল ইচ্ছা শক্তি এবং বুদ্ধিবৃত্তিক চৈতন্য সত্ত্বেও নজরুলের মতো সফল হতে পারেন। এটা একটু বড় মন্তব্য, কারণ বাই দিস টাইম ভারতবর্ষে অসংখ্য মার্ক্সবাদী কবিরা লিখেছেন, বাংলা সাহিত্য তারা খুব বিখ্যাত। কিন্তু তিনি স্বীকৃতি দিচ্ছেন যে মার্ক্সবাদী কবি, সাম্যবাদী কবি হিসেবে, মার্ক্সবাদী না হোক, নজরুল সবচেয়ে বড় ভারতবর্ষে, যদিও অন্যের বরাদ্দি। চতুরঙ্গ পত্রিকায় 1367 মোতাবেক 1960 সালে তিনি একটি বইয়ের আলোচনা করেছিলেন। এই বইটি খুব বিখ্যাত, আপনারা অনেকে জানেন, সুশীল কুমার গুপ্তের নজরুল চরিত মানুষ। একটু বেশ সুন্দর লিপ্ত আলোচনা। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে অদূত নজরুল নিয়ে মোটামুটি লিপ্ত ছিলেন ক্রমাগতভাবে, এবং একই সঙ্গে এটাকে তার একটা পরিণত দৃষ্টিভঙ্গির পরিচায়কও বলতে পারি। সুশীল কুমার দেশ এবং কালের বৃহত্তর প্রেক্ষাপটে নজরুলকে উপস্থাপন করেছিলেন। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে অদূত একমত, তবে তিনি একটা সমালোচনা করেছেন যে দেশ এবং কালটা অনেক বড় হয়ে যাওয়ায় এই বইতে নজরুল ঝাপসা হয়ে গেছে।
তো তিনি নিজে বলছেন তাহলে দেশ এবং কাল কোনটা, তিনি পার্টিকুলারলি বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে নজরুল কি কি দ্বারা প্রভাবিত হয়েছে বলে অদূত মনে করেন। আমরা নিশ্চয়ই অনেকদিন পরে আসলে নজরুল সম্পর্কে বিপুল পরিমাণ থিসিসের মধ্যে দাঁড়িয়ে আছি। যখন এই কথাবার্তা অদূত লিখছেন তখন নজরুল সম্পর্কে আসলে এত থিসিস ছিল না। এটা 1960-এর দশকে অল্প কিছু বই বেরিয়েছে। যেমন এই বইয়ের আলোচনায় অদূত বলছেন যে নজরুল সম্পর্কে সাকুল্যে 8টা বই বেরিয়েছে। ধরো এটা একদম কম না, কিন্তু আসলে খুব বেশিও না। এখন যেমন শত শত বই, সে তুলনায় খুব বেশিও না। তো অদূত পটভূমি কি বলছেন? অদূত পটভূমি বলছেন যে সমকালীন বাংলা সাহিত্য এবং বাংলা ও ভারতের রাজনৈতিক জীবন, এটাই হলো নজরুলের পটভূমি। এর সাথে আপনি যোগ করতে পারেন, অদূত বলছেন যে যোগ করতে পারেন হলো বৈষ্ণব এবং সুফি সাহিত্য। তবে অদূত বলছেন যে বৈষ্ণব এবং সুফি সাহিত্যের সঙ্গে অদূতের যোগ ইতিহাস সচেতন নয়, এটা হলো মরমী। ওই নজরুল সম্পর্কে সে পুরনো অভিযোগ যে নজরুলের শিক্ষা থেকে একটু কম ছিল তার। সুশীল কুমার গুপ্ত আরো কয়েকজন কবি সহ নজরুলকে রবীন্দ্র সাহিত্যের আওতার বাইরে স্থাপন করেছিলেন। এই মন্তব্য অদূত মেনে নেননি। অদূত বলছেন যে এই তালিকায় যতীন্দ্রনাথকে ফেলতে পারেন, রবীন্দ্র বিরোধী তালিকায়, মোহিতলালকে ফেলা যাবে, কিন্তু নজরুলকে কিছুতেই নয়। তিনি মনে করেন যে নজরুল বৃহত্তর অর্থে রবীন্দ্রনাথের যে আওতা তার মধ্যেই পড়ে। এই হলো মোটামুটি কোন প্রবন্ধে খুব ছোট 1-2 প্যারা, কোন প্রবন্ধ পুরো, এটা হলো মোটামুটি অদূত নজরুল সম্পর্কে যা লিখেছিলেন তার একটা প্রাথমিক পরিচিতি এবং মূল্যায়ন। এখন আমরা অদূতের নজরুল পাঠের কিছু প্রবণতা শনাক্ত করব পরের অংশে। তার প্রবণতাটা কি? দেখা যাচ্ছে নজরুল প্রসঙ্গে কাজী আব্দুল ওদুদের লিপ্ততার পরিমাণ নেহায়েত কম নয়, তবে নানা বিচারে এই পরিমাণ আরো বেশি হতে পারত। সমকালীন সাহিত্য সমাজে নজরুল কেবল এক প্রধান চরিত্রই ছিলেন না, প্রবল চরিত্রই ছিলেন না, যে মুসলমান সমাজ আব্দুল ওদুদের প্রধান কর্মস্থল, সেখানকার সবচেয়ে উজ্জ্বল চরিত্র তিনি। কিন্তু নজরুল সম্পর্কে তিনি প্রথম দীর্ঘ বিশ্লেষণ করেছেন 1941 সালে। নজরুল প্রতিভা বইয়ের ভূমিকায় মুখবন্ধে তিনি নিজেই বলছেন আরেকজনের দ্বারা অনুরুদ্ধ হয়ে। ব্যাপারটা বেশ বিস্ময়কর, কেননা পূর্ববর্তী 2 দশক ধরে নজরুল বাংলা সাহিত্যের সক্রিয়তম চরিত্র, আর অদূত পুরোপুরি সাহিত্য লিপ্ত একজন ভাবুক। এমত অবস্থায় নজরুলের কোন বই বা অন্য তৎপরতা সম্পর্কে বিচার বিশ্লেষণে অগ্রসর না হওয়াটাকে খুব স্বাভাবিক ঘটনা বলা যায় না। 1941 সালে রচিত নজরুল ইসলাম প্রবন্ধটি অনেকের সশ্রদ্ধ স্বীকৃতি লাভ করেছে, অবশ্যই বলতেই হবে। যেমন আব্দুল মান্নান সৈয়দের খুবই প্রশংসা সূচক মন্তব্য আছে। তিনি বলছেন, আজ পর্যন্ত নজরুল প্রসঙ্গে যে অসংখ্য রচনা নিষ্ক্রান্ত হয়েছে, কাজী আব্দুল ওদুদের প্রবন্ধ তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সমালোচনা। বিশ্লেষণের কুশলতায়, মান্নান লিখছেন, কাব্যবোধের গভীরতায়, খোলা দৃকপাতে, দৃষ্টিভঙ্গির ওপেননেসে এটি অত্যুৎকৃষ্ট সমালোচনা নিদর্শন। আব্দুল মান্নান সৈয়দের বক্তব্য। সৈয়দ আজিজুল হক এই প্রবন্ধকে চিহ্নিত করেছেন সুপরিকল্পিত ও সুশৃঙ্খল ভাবে নজরুল প্রতিভার যথার্থ মূল্যায়ন হিসেবে, এবং মিহির মুসাকিও এই সমালোচনায় প্রতিফলিত শৈল্পিক প্রজ্ঞা ও নির্মোহ দৃষ্টির কথা বলেছেন। এসব ব্যাপারে বিভিন্ন জন এই প্রবন্ধটির সমালোচনা করেছেন, মানে 1941 সালের নজরুল ইসলাম নামের মূল প্রবন্ধটি। এসব উক্তিতে যে খুব একটা অতিশায়ন নাই, প্রবন্ধটির যে কোনো পাঠই তার সাক্ষ্য দেবে। কিন্তু এও সত্য, এই প্রবন্ধে নজরুল বিচারে বেশ পরিমাণে দ্বিধা দ্বন্দ্ব দেখা গেছে। অদূতের নজরুল বিবেচনা অবশ্য শেষ পর্যন্ত এই স্তরেই সীমিত থাকেনি। তার ক্রমবিবর্তন লক্ষ্য করার মতো। বিদ্রোহী প্রসঙ্গে এবং অদূত যাকে বারবার বিদ্রোহী যুগের নজরুল রচনা বলছেন, সেগুলো প্রসঙ্গে তার মূল্যায়নের বিবর্তন আমাদের এই মন্তব্যের সত্যতা যে এটা একটু একটু চেঞ্জ হয়েছে। নজরুল প্রতিভা বইয়ের মুখবন্ধে অদূত উল্লেখ করেছিলেন, এই বইয়ের মূল লেখাটি নজরুল পড়েছিলেন এবং এই প্রীতি নিবেদন সদয়ভাবেই গ্রহণ করেছেন। মানে তিনি যারা নিজের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে নজরুল কিন্তু এটা খারাপ বলেন নাই, ভালো বলেছেন। এটা বলার একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এই যে আগে অদূত রবীন্দ্র কাব্য পাঠ এই নামে একটা বই প্রকাশ করেছিলেন। সেখানে ঘটনাচক্রে বিদ্রোহী সম্পর্কে 2 লাইনের একটা মন্তব্য করেছেন। এটা পড়ে নজরুল গেছে খেপে।
যে খুবই বাজেভাবে বলেছে, নজরুল খেপে গেছে। ফলে এখন 1941 সালের এই মন্তব্যে তিনি বেশ সন্তোষ প্রকাশ করছেন অদূর, যে নজরুল এইবার খারাপ বলে নাই। নজরুলের সম্পর্কিত এই বিখ্যাত প্রবন্ধটি অদূত লিখেছিলেন নজরুলের জন্মদিনের উৎসবে, কিন্তু নজরুল ওই প্রোগ্রামে আসেন না। সবাই বলছে যে এটা নজরুলের খেয়ালই পড়া। আমরা একটু পরোক্ষভাবে বলতে পারি যে হয়তো নজরুল ভেবেছিলেন যে অদূত আবার কি না কি বলে। কি লিখেছিলেন যে নজরুল এত খেপে গেল? তিনি লিখেছিলেন, নবীন কবি নজরুল ইসলামের সুবিখ্যাত বিদ্রোহীর আবেগ এর চাইতে অনেক বেশি, মানে রবীন্দ্রনাথ সঙ্গে বলছেন যে বিদ্রোহীর আবেগ এর চাইতে অনেক বেশি, কিন্তু সে আবেগ এমন সত্য সৃষ্টি স্রষ্টার হাতে নিয়ন্ত্রিত নয়। আবেগ বেশি, এটা বাড়াবাড়ি, রবীন্দ্রনাথের কবিতার মতো নিয়ন্ত্রিত নয়। তাই তার অনেকখানি কাব্য হিসেবে অকিঞ্চিত কর। এটা শুধু নজরুল খেপে নাই, প্রচুর নজরুল অনুরাগী খেপেছে এবং প্রচুর বিশ্লেষণ হয়েছে এটা নিয়ে। অবশ্য অদূত সেখানে একটা টিকায় যোগ করেছিলেন উদ্ধৃতি, সমস্ত অসম্পূর্ণতা সত্ত্বেও বুঝতে পারা যায় সেই বিষয়ে সন্দেহ নেই। এটা টিকাও যোগ করে দিয়েছে। 1941 সালের নজরুল ইসলাম প্রবন্ধে এই অবস্থানের খানিকটা বদল ঘটেছিল। তবে এখানেও অদূত বিদ্রোহী সম্পর্কে দুটি বড় অভিযোগ বা সমালোচনা উত্থাপন করেছেন। প্রথমত, তার মধ্যে এই যুগে রচিত নজরুলের অন্য অনেক কবিতার মতো বিদ্রোহীও আলাদা আলাদা চমৎকার পংক্তির সমষ্টি। আমরা আগেই বলেছি নজরুলের কবিতার বিরুদ্ধে অদূতের প্রধান অভিযোগ। এবং দ্বিতীয় অভিযোগটা হলো যে এই কবিতার বিদ্রোহ ভাবগত নয়। এই একটা স্কুল আছে, অনেকে এটা বলেছেন, তার মধ্যে যেমন পরবর্তীকালে সৈয়দ আলী আহসান ব্যাপকভাবে লিখেছেন এটা, যে প্রকৃত বিদ্রোহী নজরুল নয়, প্রকৃত বিদ্রোহী হলেন, সাহিত্যিক বিদ্রোহী হলেন মাইকেল মধুসূদন দত্ত। এটা অদূতের একটা স্কুল, মাইকেলের কথা বলেন না, কিন্তু বলেছেন যে এটা প্রকৃত বিদ্রোহ নয়, এবং পরে সৈয়দ আলী আহসান ব্যাপকভাবে এটা বলেছেন। কাজী আব্দুল ওদুদের এই মূল্যায়ন সম্পর্কে সমকালে বেশ কয়েকটি আপত্তি উত্থাপিত হয়েছিল, কিন্তু অদূতের দিক থেকে অন্তত দুটি কথা বলাই যায়। প্রথমত, সাহিত্য দৃষ্টির সুগভীর ব্যক্তিত্ব তার উচ্চারণে মূল্যায়নে প্রবলভাবে উপস্থিত। দ্বিতীয়ত, পূর্ববর্তী অবস্থান থেকে নজরুল ইসলাম প্রবন্ধের মূল্যায়ন বেশ খানিকটা আলাদা। মূল্যায়নের এই স্তরেও পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে। উদাহরণ হিসেবে কবি নজরুল গ্রন্থের পূর্বোক্ত নজরুল ইসলাম প্রবন্ধের উল্লেখ করা যেতে পারে। এটা বোধহয় 1946 সালে লেখা প্রবন্ধ। এই প্রবন্ধে বিদ্রোহী কবিতা সম্পর্কে তার পূর্বোক্ত ধারণাগুলো আমূল পরিবর্তিত না হলেও বেশ ভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়। আমি উদ্ধৃত করছি, বিদ্রোহীর বিশ্বস্ততার ইঙ্গিত করা হয়েছে, কিন্তু সমস্ত ত্রুটি সত্ত্বেও এর মর্যাদা অপরিসীম। কবিকে চিরস্মরণীয় রাখবার জন্য এই একটি কবিতায় যথেষ্ট। এই ধরনের কবিতার মর্যাদা গঠনে বা কোন সংযমের শাসনে নয়, বরং এর মর্যাদা দুর্বার প্রাণশক্তিতে, যেন বর্ষার দুকুল প্লাবী স্রোত ধারারও একটা অদ্ভুত রূপ আছে। উদ্ধৃতি শেষ। দেখা যাচ্ছে যত বিরূপতাই থাকুক, উদ্ধৃত অংশে অদূত বিদ্রোহী কবিতার নান্দনিক বৈশিষ্ট্য সম্পর্কে এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যেটা পরবর্তীকালে বিদ্রোহী সম্পর্কে সবচেয়ে ভালো যারা আলোচক তাদের মতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিদ্রোহী কবিতার মতো নজরুলের সামগ্রিক কাব্য সাধনা সম্পর্কেও তার মতের কিছুটা বদল ঘটেছে। নজরুল চরিত মানুষ বইয়ের যে আলোচনার কথা আমরা একটু আগে বলেছিলাম, সেখানে তিনি নিজের নজরুল আলোচনা প্রসঙ্গে একটা কৌতূহল উদ্দীপক কথা বলেছেন। আবেগ বেশ কতটা তরল হয়ে প্রকাশিত হয় নজরুলের বহু কবিতায় রূপ মানে ফর্ম খুব ভালোভাবে জমে ওঠে নাই, এরকম একটা বিবেচনা থেকে তিনি এক সময় বলেছিলেন, নজরুল কবি যত বড় তার চেয়ে অনেক বড় তিনি যুগ মানব। এই কথা তিনি এক সময় বলেছিলেন। পরে সে মত বদলে এই প্রবন্ধে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কবি রূপেও নজরুল বড়, মানে পরিবর্তিত হয়েছে। সাথে যোগ করেছেন উদ্ধৃতি, অবশ্য তার সার্থক কবিতার বা রচনার পরিমাণ অত্যন্ত কম। উদ্ধৃতি শেষ। কিন্তু যত কমই হোক, উদ্ধৃতি, শ্রেষ্ঠ প্রকাশ তার বাণী যখন কখনো কখনো লাভ করেছে, তাকে শ্রেষ্ঠ কবির মর্যাদাই দিতে হবে। উদ্ধৃতি শেষ। নজরুল প্রসঙ্গে কাজী আব্দুল ওদুদের মত মন্তব্য বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার, নজরুল সাহিত্য কখনোই তার ব্যক্তিগত উপভোগের তালিকায় প্রবেশ করেনি। এন্টার ওদুদের যে রচনাগুলো নজরুল সম্পর্কে, সেটা সম্পর্কে আমার একটা বিশ্লেষণ, যে এটা ওদুদ কখনো নিজে উপভোগ করেছেন এমন ভঙ্গিতে লেখেননি।
বিপুল মানুষের আগ্রহ ও মূল্যায়নের প্রেক্ষাপটে তিনি একজন নিরাসক্ত নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে নিজের মূল্যায়ন উপস্থিত করেছেন। তদুপরি ব্যক্তিগত সম্পর্ক, দায়িত্ববোধ এবং সামাজিক সম্পর্কের কারণে তাকে নজরুলের ঘনিষ্ঠ সহবতে থাকতে হয়েছে। মাহেনাও পত্রিকার 1954 সালে প্রকাশিত এবং রচনাবলীর দ্বিতীয় খণ্ডে সংকলিত ইউরোপে নজরুল নামের একটি রচনা থেকে পরিষ্কার বোঝা যায় নজরুলের চিকিৎসা এবং অন্যান্য ব্যাপারে অদূত, ওই যে কমিটি হয়েছিল তার সেক্রেটারি ছিলেন অদূত, তিনি খুবই ঘনিষ্ঠ ছিলেন। সামাজিক চাহিদার প্রেক্ষাপটে তাকে অনেক সময় নজরুল সম্পর্কে লিখতে হয়েছে, মানে নানানজন বলেছে লিখতে, তিনি লিখেছেন। চারপাশের প্রবল আগ্রহে প্রত্যক্ষ প্রভাব নজরুলের তাৎপর্য সম্পর্কে তাকে অনবরত নতুন ভাবে ভাবিয়েছে। আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ প্রবন্ধের শেষ বাক্যে তিনি লিখেছেন, উদ্ধৃতি, এই অদ্ভুত ও বিচিত্র প্রতিভা সম্বন্ধে জিজ্ঞাসু হবার দিন দেশের সাহিত্য রসিকদের। অনবরত তিনি নিজেকে রিভাইজ করেছেন। নজরুল চরিত মানুষ বইয়ের উপর তিনি যে প্রবন্ধ লিখেছিলেন তাতে আরেকবার নজরুলের রচনা সংগ্রহ এবং সংরক্ষণের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। তখনও নজরুল রচনা বই প্রকাশিত হয়। এভাবে নানা পটভূমিতে নজরুলের সাথে সম্পর্কিত হলেও আর যখন লিখেছেন তখন নিজের বিশ্বাস এবং অবস্থান অনুযায়ী আন্তরিকভাবে লিখলেও কোন লেখকের লেখালেখিকে উপভোগের স্তরে নিয়ে আসলে ব্যক্তিগত যে ধরনের অন্তরঙ্গতা সমালোচনা ধরা পড়ে অদূতের নজরুল বিষয়ক লেখালেখিতে তা পাওয়া যায় না। তার ক্ষেত্রে কথাটার একটা বাড়তি তাৎপর্য আছে। আপনারা অনেকেই জানেন যে অদূত আসলে একজন কড়া লিবারেল হিউম্যানিস্ট, এবং লিবারেল হিউম্যানিস্টদের একটা যে আচার যে তারা ব্যক্তির মধ্যে মানুষের চূড়ান্ত এবং উত্তঙ্গ বিকাশের একান্ত পান। বাংলা সাহিত্যে অদূতের মতো এই ব্যাপারটা চর্চা আর কেউ করেন নাই। তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে, গেটে সম্পর্কে, হযরত মুহাম্মদ সম্পর্কে এবং রামমোহন সম্পর্কে, কমপক্ষে 4 জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই রচনাগুলোর সঙ্গে নজরুল বিষয়ক রচনাগুলি মিলিয়ে পড়লে আমি যা বলতে যাচ্ছি সেটা পরিষ্কার বোঝা যাবে। যেগুলো এক স্কুলের, নজরুল সম্পর্কিত রচনা সম্পূর্ণ ভিন্ন স্কুলের। ব্যাপারটা উপলব্ধি করার জন্য আমি রবীন্দ্রনাথের মধুসূদন পাঠের সঙ্গে এটাকে তুলনা করতে বলবো। আপনারা অনেকেই জানেন যে 16 বছর বয়সে রবীন্দ্রনাথ মধুসূদনের বেদনাথ বোধ কাব্যের নিন্দা করে 4 কিস্তির এক লম্বা প্রবন্ধ লিখেছেন। পরে বারবার তিনি বলেছেন যে আমার তখন বয়স কম ছিল, হুল ফুরানো শক্তি খুব বেশি ছিল। মধুসূদন এবং মেঘনাথ বোধের প্রশংসা করে তিনি অনেকবার লিখেছেন। কিন্তু যতই লিখুন না কেন, যতই প্রশংসা করুন না কেন, তিনি মধুসূদন আসলে ব্যক্তিগত পাঠের অভিজ্ঞতার দিক থেকে কখনোই লিপ্ত হননি। তার পড়লে এটা বলা যায়। যেমন মেঘদূত যে তিনি ব্যক্তিগতভাবে উপভোগ করতেন, এটা মেঘদূত সম্পর্কে লেখা প্রত্যেক লাইন পড়লে বোঝা যায়। এই যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে মধুসূদন যেরকম, আমার প্রস্তাব অদূতের ক্ষেত্রে নজরুলও সেরকম, যেটা ব্যক্তিগত পঠন পাঠন কিংবা উপভোগের ব্যাপার ছিল না। সার্থক সমালোচনার ক্ষেত্রে যেরকম নিরাসক্তি দেখাতেই হয়, অদূতের এই নিরাসক্তির জাত তা থেকে বেশ কতটা আলাদা। মানে নজরুলের ক্ষেত্রে তার ব্যাপারটাকে শুধু সমালোচকের নিরাসক্তি দিয়ে দেখলে চলবে না, এটা ওই দূরত্ব দিয়েও দেখতে হবে। আমরা নজরুলের সম্পর্কিত অদূতের লেখালেখির প্রবণতা সম্পর্কে আলাপ করছিলাম। আমরা এখন দ্বিতীয় ভাগে যাচ্ছি। এটা নজরুলের ব্যক্তিত্বের প্রভাব প্রতিপত্তিকে যদি মূল্যায়নের আরেকটি সূচক ধরি, এতক্ষণ আমরা আলাপ করছিলাম নজরুলের সাহিত্য সম্পর্কে, আর এখন আমরা যদি তার ব্যক্তিত্বের দিক থেকে আলাপ করি তাহলে আমরা একই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। অনেকেই নজরুলকে যে যুগ প্রবর্তক কবির অভিধা দিচ্ছিলেন তা করে দিয়ে অদূত তাকে বলেছেন যুগ মানব, আমরা আগে দেখেছি। কিন্তু ধারণাটি তিনি কখনোই বিশ্লেষণ করেননি। নজরুল ইসলাম এবং আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধে তিনি নজরুলের ঐতিহাসিক মর্যাদার কথা বলেছেন, কিন্তু সলিমুল্লাহ খান যথার্থ শনাক্ত করেছেন যে এই ঐতিহাসিক মর্যাদার স্বরূপ অদূতের বিশ্লেষণে কখনোই পরিচ্ছন্ন হয়নি। অদূত অবশ্য সেকালের গণশক্তির উত্থানে নজরুলের প্রতিভা বিশেষভাবে কার্যকরী হওয়ার কথা বলেছেন। যদি তাই হয় তাহলে এই দাবি খুবই বড় এবং নিশ্চিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ফলিয়ে তোলার মতো ব্যাপার, কিন্তু অদূত সেদিকে অগ্রসর হননি। সাহিত্যিক নজরুল তো বটেই, নজরুলের ব্যক্তিত্বের প্রভাব সম্পর্কেও তাঁর এই দ্বিধা পরিষ্কারভাবে বোঝায় মুসলিম সাহিত্য সমাজ তথা বুদ্ধির মুক্তি আন্দোলনের উপর নজরুলের প্রভাবগত মূল্যায়নের ক্ষেত্রে। আমি কি সময় কি ঠিক আছে? সাহিত্যিক নজরুল তো বাঁচাওকে বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে আমরা দেখবো যে বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে, আন্দোলনের সঙ্গে নজরুলের সম্পর্ক বিষয়ে অন্যরা কি বলছেন আর অদূত কি বলছেন, এটা দেখে আমরা বুঝবো যে তিনি আসলে ব্যক্তি নজরুলকেও যেইভাবে তাকে দেখা হয়েছে ওই কালে এবং এই কালে দেখা হয়
তিনি আসলে সেইভাবে দেখতে পারেননি। কিভাবে দেখা হয়, যেমন আব্দুল কাদের আপনারা জানেন যে বুদ্ধিমুক্তি আন্দোলনের একজন সদস্য, কনিষ্ঠ সদস্য, এবং মানে ছোট, যে সময় যারা সবচেয়ে বেশি যুক্ত ছিল তার মধ্যে সবচেয়ে বয়সে ছোট। তার বরাদ্দি ও আকিল আহমেদ জানাচ্ছেন যে আব্দুল কাদের মনে করতেন নজরুলের লাঙ্গল পত্রিকার প্রকাশ এবং সমধর্মী তৎপরতা মুক্তি আন্দোলনের মূল উৎস। এটা কাদেরের একটা মত, যেটা ওয়াকিল আহমেদ ব্যবহার করেছেন। আর শিখা গোষ্ঠীর এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষক খন্দকার সিরাজুল হক নজরুলের সঙ্গে শিখা গোষ্ঠীর চিন্তাধারা ও মানস প্রবণতার নানান একাকারতা দেখিয়েছেন, ঐক্য দেখিয়েছেন। তিনি সমকালীন এবং উত্তরকালীন বহু সাক্ষ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন কাজী নজরুল ইসলাম শিখা গোষ্ঠীর কোট আনকোট জীবন্ত আদর্শ। নজরুলকে মুসলমান সমাজের রেনেসার সূত্রপাত হিসেবে বিবেচনা করে মুসলিম সাহিত্য সমাজের রেনেসা ধর্মীতার সঙ্গে মিলিয়েছেন এমনকি মোতায়েব হোসেন চৌধুরী। আমি অল্প কিছু উদাহরণ দিলাম যে এই বুদ্ধিমুক্তি আন্দোলনের সঙ্গে নজরুলকে কিভাবে অন্যরা মিলিয়েছেন। এখন আমরা অদূত কি বলেছেন সেটা আমরা দেখি। অদূত আসলে আলাদাভাবে নজরুল সম্পর্কে যেখানে লিখেছেন সেখানে এই সম্পর্কিত কোনো মন্তব্য করেননি, তবে যেখানে মুসলিম সমাজ সম্পর্কে লিখেছেন, চিন্তার ইতিহাস সম্পর্কে লিখেছেন, সাহিত্যের ইতিহাস সম্পর্কে লিখেছেন, কোথাও এরকম মন্তব্য করেছেন। যেমন এক জায়গায় মন্তব্য করেছেন আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধে, যেটা উদ্ধৃতি আমি কয়েকবার দিলাম, নজরুল যখন গণসংযোগে একান্ত রত সেই দিনে 1926-27 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে একটি ক্ষুদ্র মুসলিম চিন্তাশীল দলের উদ্ভব হলো। এর সঙ্গে নজরুলের সংস্রব এর প্রভাব কিছু বাড়িয়েছিল। উদ্ধৃতি শেষ। বাংলার জাগরণ গ্রন্থে অদূত লিখেছেন, উদ্ধৃতি, নজরুলের অভ্যুদয়ের পরে 1926 খ্রিস্টাব্দে ঢাকায় একটি সাহিত্যিক গোষ্ঠীর অভ্যুদয় হয়। উদ্ধৃতি শেষ। এখানে অদূত মুসলিম সাহিত্য সমাজের প্রেরণার উৎস কারা এই সম্পর্কে একটা লম্বা তালিকা দিয়েছেন, সেখানে নজরুলের নাম নাই, কিন্তু বাক্যটির প্রথমে নজরুলের পরে আবির্ভূত হয় এটা উল্লেখ করায় বোঝা যায় যে এক ধরনের সম্পর্ক তিনি স্বীকার করতেন। এইটুকু বোঝা যায়, খুব পরোক্ষে বোঝা যাচ্ছে যে অন্যদের আগে যে উদ্ধৃতি দিলাম তার সঙ্গে অদূতের যে উদ্ধৃতি এটা আসলে বেশ ফারাক আছে, অনেক আলাদা। দেখা যাচ্ছে মুসলিম সাহিত্য সমাজ তথা শিখা গোষ্ঠীর উপর নজরুলের কোনো কার্যকর প্রভাব আছে কিনা এই প্রশ্নে অদূতের অবস্থান যথেষ্ট দ্বিধান্বিত। অন্য অনেকের মতের সঙ্গে এইরকম অমিল অবশ্য মোটেই দূষণীয় নয়। ব্যক্তিগত মূল্যায়নের তারতম্য থাকতে পারে, বিশেষত অদূতের মতো একজন আত্মপ্রত্যয়ী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ক্ষেত্রে। তবে নজরুলকে যুগ মানব হিসেবে দেখতে চাইলে অদূতের জন্য খুবই ভালো সুযোগ ছিল। নজরুল তো তাকে যুগমানব বলছেন, যুগ প্রবর্তক নয়। যুগমানব হিসেবে দেখতে চাইলে তার জন্য সবচেয়ে ভালো সুযোগ ছিল শিখা গোষ্ঠীর দিক থেকে দেখা, কিংবা পূর্বোক্ত ঐতিহাসিক অবদান যার কথা তিনি বারবার বলছেন সেটার যদি তিনি কোনো বিচার বিশ্লেষণ করতে চাইতেন তাহলেও তার জন্য সবচেয়ে ভালো উপায় ছিল শিখা গোষ্ঠীর সঙ্গে নজরুলের সম্পর্ক বিশ্লেষণ করা, কিন্তু অদূত তা করেননি। আমরা অদূতের নজরুল সম্পর্কিত মতামতের প্রবণতা সম্পর্কে কিছু মন্তব্য করলাম। আমরা এখন অদূতের এই নজরুল পাঠের কারণটা কি, মানে এরকম হলো কেন, আমরা সেই বিষয়ে মন্তব্য করব মতাদর্শিক, মানে ইডিওলজিক্যাল ও নান্দনিক বা অ্যাস্থেটিক্যাল দৃষ্টিকোণ থেকে। অদূতের নজরুল মূল্যায়নের এ ধরনকে যদি নিছক ব্যক্তিগত পটভূমিতে না দেখে সম্ভাব্য কার্যকারণ তালাশ করা হয় তাহলে যুগপৎ নজরুল ও অদূত মানুষের পর্যালোচনামূলক আলোক প্রক্ষেপণ সম্ভব হবে। তবে দুজনের ব্যক্তি জীবনের একটা তথ্য ব্যাপারটার ব্যাখ্যা বিশ্লেষণে খানিকটা সাহায্য করতেও পারে। নজরুল অদূতের অন্তত 5 বছরের ছোট, মানে নজরুল ছোট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কাউকে অ্যাকনোলেজ করার সময় সে আপনার বয়সে সিনিয়র না জুনিয়র, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আরেকটা ব্যাপার আছে, নজরুল যখন কলকাতায় থিতু হন তখন ইতিমধ্যে অদূতের সাহিত্যিক খ্যাতিও খানিকটা অর্জিত হয়েছে এবং অদূতের ক্ষেত্রে তার যে স্বভাব, তার যে মানস, এগুলো যথেষ্ট পরিমাণ তৈরি হয়ে গেছে। ফলে নিঃসন্দেহে বলা যায় যে যারা অপেক্ষাকৃত বয়োকনিষ্ঠ, যারা নজরুলের প্রভাবে ব্যাপকভাবে প্রভাবিত হয়ে বড় হয়েছেন,
তারা যেভাবে নজরুলকে স্বীকৃতি দিবেন ওদুদ আসলে সেটা পারবেন না। এটা একটা ব্যক্তিগত তথ্য যেটা আমাদের করতে পারে যে ওদুদের এই দ্বিধা কেন। কিন্তু ব্যক্তিগত এই তথ্য ওদুদকে খুব সামান্যই ব্যাখ্যা করতে পারে, বিশেষত ওদুদের মতো একজন স্বনিষ্ঠ বিশ্লেষকের ক্ষেত্রে, যিনি চারপাশের মন্ত্রণায় নিজের অবস্থান পরিবর্তন করেননি বলেই যথেষ্ট পরিমাণ প্রমাণ পাওয়া যায়। তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য আমাদের নজর দিতে হবে দুজনের, মানে নজরুলের আর ওদুদের মতাদর্শিক ও নান্দনিক অবস্থানের দিকে। প্রথমে মতাদর্শিক, এখানে কয়েকটা উদ্ধৃতি আছে, আমরা উদ্ধৃতিগুলো বাদ দিয়ে যাব। মতাদর্শিক ভাবে নজরুল ও ওদুদ প্রায় বিপরীত মেরুর বাসিন্দা। উদ্ধৃতি: বিপ্লব বিরোধিতা, সংঘ শক্তির প্রতি অবিশ্বাস, গান্ধীবাদের প্রতি অচলা ভক্তি। উদ্ধৃতি শেষ। এগুলোকে সাইদুর রহমান ওদুদের মানস প্রবণতার অন্যতম প্রধান দিক হিসেবে চিহ্নিত করেছেন। তিনটা কয়েনেস বুঝতে, ওদুদের মানস প্রবণতার অন্যতম প্রধান দিক এগুলো। অন্যদিকে নজরুলের জীবন, সাহিত্য ও তৎপরতার সাথে এর কোনটিরই কোনো সাযুজ্য নেই। নজরুল বিপ্লবের বরপুত্র আর ওদুদ ঘোষিতভাবেই বিপ্লব বিরোধী। কথাটা তাঁর জবানেই শোনা যাক। এটা অবশ্য অনেকে খেয়াল করেনি যে শিক্ষাগোষ্ঠী বা মুসলিম সাহিত্য সমাজ কিন্তু পুরোটাই আজকালকার ভাষায় যেটাকে অ্যাপলিটিক্যাল বলা হয়, সেই অপলিটিক্যাল এবং ঘোরতর ভাবে রেভলিউশন বিরোধী। প্রত্যেকে স্বীকৃত 6 জনের 6 জন। তার মধ্যে ওদুদ হলো সর্বশ্রেষ্ঠ এই লাইনে। তো ওদুদ কি বলছেন বিপ্লব সম্পর্কে? 1931 সালে কবি আব্দুল কাদেরকে লিখিত এক পত্র প্রবন্ধে, যেটা পরে বিপ্লব নামে তার সমাজ ও সাহিত্য গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে, ওদুদ বিপ্লব প্রসঙ্গে তার নিজের মত বলেছেন। মতটা হলো, বিপ্লব মানুষের সমাজের এক ব্যাধি, সুতরাং মানুষের জন্য কাম্য নয়। ঠিক আছে, পরের উদ্ধৃতিটা আমি পড়ছি না। এখানে তিনি বলছেন যে এটা বিশৃঙ্খলা। ওদুদ নিশ্চয়ই হেগেলের বিপ্লব সম্পর্কিত যে বিখ্যাত থিসিস সেটা পড়েন না, মানে পড়লে এত খারাপ ভাবে বলতেন না। তিনি বলছেন, একদম শেষ লাইন দেখেন, তিনি বলছেন এক সর্বব্যাপী বুদ্ধিনাশের চর্চার ভিতর, ধরা যাক হেগেল যেটাকে বলবেন যে এটা হলো আইন বা রেশনালিটি মুলতবি হয়ে যাওয়া, রদ হয়ে যাওয়া। তিনি বলছেন এক সর্বব্যাপী বুদ্ধিনাশের চর্চার ভিতর দিয়ে মানুষের সমাজের কোন শ্রেয় লাভ হতে পারে, এই তত্ত্ব আমার কাছে বাস্তবিকই দুরধিগম্য। সো নজরুল হলেন বিপ্লবী আর একদম ঘোষিতভাবে বিপ্লব বিরোধী। শৃঙ্খলার বিপরীতে বিশৃঙ্খলা। ওদুদের আকাঙ্ক্ষা আর নজরুলের জীবন ও সৃষ্টিশীলতাকে এই দুইয়ের দ্বৈরথে বিচার করলে নজরুল সম্পর্কে ওদুদের বহু মন্তব্যের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যাবে। 1920 ও 30-এর দশকের ভারত তথা বাংলার যে বিশৃঙ্খল বাস্তবতা, ওদুদ তাতে কেবল অস্বস্তি বোধ করেননি, সাহিত্য রচনার জন্য এই ধরনের পরিস্থিতিকে প্রতিকূল ও সাব্যস্ত করেছেন। পরিবেষ্টনের সঙ্গে প্রেমের যোগ, শব্দগুলোই বুঝতে পারছেন, একদম অনজরুলীয় এবং পুরোপুরি রাবীন্দ্রিক। পরিবেষ্টনের সঙ্গে প্রেমের যোগ প্রবন্ধের শুরুর কয়েকটি বাক্যে পাওয়া যায় সে দৃষ্টিভঙ্গির সহজ প্রকাশ। তাকে একটা সাহিত্য সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলছেন যে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি সাহিত্য হতে পারে না, কারণ সাহিত্য হলো প্রেমের ব্যাপার, এটার মধ্যে খুব গভীরভাবে নিবিষ্ট হতে হয়। সুতরাং তিনি বলছেন যে মৌনাবলম্বনই সাহিত্যিকদের জন্য প্রশস্ত। দুর্যোগে যেমন আচ্ছন্ন হয় সূর্য রশ্মির প্রচন্ড। আপনাদের কাউকে মনে করে একদম হুবহু একই মন্তব্য করেছিলেন বুদ্ধদেব বসু তার বিখ্যাত আমার যৌবন বইতে, যে তিনি বলছেন 1931 সালে এখানে সবাই রাজনীতিতে ব্যস্ত, সাহিত্য কেউ করতেছে না, ফলে আমি নিজের মতো খুব গভীরে ডুব দিয়েছি। এটা উপযোগী নয়। একদম হুবহু একই ধরনের মন্তব্য। নজরুল যে এই ধরনের পরিস্থিতিকেই সাহিত্য চর্চার সবচেয়ে অনুকূল ক্ষেত্র করে তুলেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আর তাঁর সফল রচনাবলী ভাবের দিক থেকে তো বটেই, ভাষা ও শৈলীর দিক থেকেও বিশৃঙ্খল সময়ের তেজে গড়া। অনেক পরে ক্ষেত্রগুপ্ত তার নজরুল বিষয়ক বইয়ের নাম দিয়েছিলেন অসংযমের শিল্প। দুর্দান্ত ব্যাপারটা যে শেষ পর্যন্ত নন্দনতাত্ত্বিক পক্ষপাতের মামলা, আর সেই পক্ষপাত যে মতাদর্শিক অবস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত, তাতে সন্দেহের অবকাশ নেই। আমরা এখন নন্দন দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করব।
নজরুল বিবেচনায় অদূদের বেশ অনেকগুলো স্বতন্ত্র জিজ্ঞাসা শরণার্থী থাকলেও সাধারণভাবে নজরুলের কাব্য সফলতা সম্পর্কে দ্বিধা দ্বন্দ্বের একলা পথের পথিক নন, এই লাইনে আরো লোক আছে এই নন্দন তত্ত্বের। আমি অল্প দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এই সংখ্যা প্রচুর। সহচর পত্রিকায় লুৎফর রহমান ওই সময় লিখেছিলেন, ডাক্তার লুৎফর রহমান ওই সময় লিখেছিলেন উদ্ধৃতি, নজরুল ইসলামের নাম সবাই করছেন, কিন্তু আমার মনে হয় বর্তমানে ইনি যা লিখছেন জাতি তা বেশি দিন মনে রাখতে পারবে না। এই যদি শেষ। লুৎফর রহমান সাহিত্য সমালোচক হিসেবে পরিচিত নন, কিন্তু জীবন ও জগৎ সম্পর্কে তার বিশেষ অবস্থান নিশ্চয়ই তার এই নান্দনিকতার প্রভাব ফেলেছে, সেটা আমরা জানি লুৎফর রহমানের পজিশন কি। সমালোচক ও তাত্ত্বিক হিসেবে অরবিন্দ পোদ্দারের অবস্থান খুবই আলাদা। ওই যে বঙ্গীর মানুষের সে বিখ্যাত অরবিন্দ পোদ্দার। কিন্তু নজরুলের কাব্য স্বভাব সম্পর্কে তার সিদ্ধান্ত খুব আলাদা নয়। ফাল্গুনী কবিতার প্রথম 2 স্তবক পরীক্ষা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, উদ্ধৃতি, কাব্য সুষমা এ রক্ত ঝরা পথ দিয়ে হাঁটতে অভ্যস্ত নয়, তাই ভাব ও বিষয়বস্তু অবলম্বনে নজরুল নৈপুণ্যের সহিত স্তবকের পর স্তবক সাজিয়ে গেলেও তাঁর প্রলয় সুন্দর সহজ সুন্দর হয়ে পুষ্পিত হয় না। ভাবোচ্ছ্বাসের প্রলয়ে সুন্দর হারিয়ে যায়, রসিক পাঠক বৃথায় কাব্য সৌন্দর্যের অনুসন্ধানে ভেসে ভেসে বেড়ায়। উদ্ধৃতি শেষ। নজরুলের প্রবৃত্তিহীনতা বিষয়ক বুদ্ধদেব বসুর বয়ান তো খুবই বিখ্যাত, আপনারা সবাই জানেন। সেই প্রতিভাবান বালক তার যে থিসিস, আমি সেটা উল্লেখ করি না সেজন্য। মিহির মুসাকি দাবি করেছেন, উদ্ধৃতি, অদম্য স্বতঃস্ফূর্ত রচনার প্রধান গুণ ও প্রধান দোষ। উদ্ধৃতি শেষ। বুদ্ধদেব বসুর এই ধারণা অদ্ভুত প্রভাবিত, কিন্তু আমাদের বক্তব্য হলো আসলে এখানে প্রভাবিত হওয়াটা মূল ব্যাপার নয়, কারণ দুইজন আসলে একই নন্দন তাত্ত্বিক ভিতের উপর দাঁড়িয়ে নজরুলকে পড়েছেন, ফলে তাদের মিল পাওয়া যাবেই। নজরুল মূল্যায়নে বুদ্ধদেব বসুর সঙ্গে অদূদের আরেকটি বড় মিল এই যে দুজনেই কাব্যগুণের দিক থেকে নজরুলের কবিতার তুলনায় গানকে বেশি প্রাধান্য দিয়েছেন। কাব্যের সজ্জা ও নিটলতা সম্পর্কে ধারণাই আসলে এই ধরনের সাদৃশ্যের উৎস। সমকালীন অমর কবি জীবনানন্দ দাশের মূল্যায়নও এই গোত্রসীমায় পড়বে। তার মতে নজরুলের, উদ্ধৃতি, কবিতা চমৎকার কিন্তু মানবতীর্ণ নয়। করতে পেরেছিলেন। আসলে এদের প্রত্যেকের জন্য নজরুল ছিল একটা বিস্ময়, যে তাদের অ্যাস্থেটিক্যাল ফরম্যাটের মধ্যে পড়ছে না, কিন্তু অসাধারণ সব কবিতা হচ্ছে। ফলে প্রত্যেকের মন্তব্যের মধ্যে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। যেমন নজরুল জীবনানন্দ বলছেন যে তিনি অনেক সফল কবিতা উৎসাহিত করতে পেরেছিলেন, বাক্য খেয়াল করেন, রচনা নয়, উৎসাহিত করতে পেরেছিলেন। কোন কোন কবিতায় এত বেশি সফলতা যে কঠিন সমালোচকও বলতে পারেন যে নজরুলি সাধনা এইখানে সার্থক হয়েছে, কিন্তু তবুও মহৎ মান এড়িয়ে গেছে। উদ্ধৃতি শেষ। ব্যাপারটা মোটেই নয় যে, আমরা বলছি যে ব্যাপারটা মোটেই নয় যে নজরুলের কবিতার সমালোচনা চলবে না, কিংবা কোন ষড়যন্ত্র কিংবা দূরবর্তী হয়ে এরা এই ধরনের মন্তব্য করেছেন, মোটেই তা নয়। কিন্তু গুরুত্বপূর্ণ কবিতার রচয়িতা হিসেবে আমলে আনতে বাধ্য হওয়া আর কবিতার সৌষ্ঠব বিষয়ে প্রায় সমধর্মী সিদ্ধান্তে পৌঁছানোর মাত্র একটাই অর্থ হতে পারে যে নন্দন তাত্ত্বিক বাটখারায় এরা কবিতা পড়তেন, তার সাথে নজরুলের কাব্যকলা তথা নান্দনিকতার বড় ধরনের ফারাক ছিল। এই সম্পর্কে আমি খুব অনেকগুলো প্রবন্ধে বিস্তারিত আলাপ করেছি, এখানে আর বিশদ করছি না। প্রশ্ন উঠতে পারে, নান্দনিকতা সম্পর্কে কাজী আব্দুল ওদুদের দৃষ্টিভঙ্গির সাথে উল্লিখিত মহাজনদের মধ্যে লুৎফর রহমানের মিল থাকতে পারে, কিংবা অরবিন্দ পোদ্দারেরও কিছু মিল থাকা অসম্ভব নয়। পোদ্দার একটু ভিন্ন রকম, কিন্তু কিছু মিল থাকা অসম্ভব নয়। কিন্তু 30-এর কবিদের সঙ্গে মিল হলো কিভাবে? আমরা সবাই জানি যে 30-এর কবিদের আর্ট ফর আর্ট শেখের যে নন্দন তত্ত্ব এবং নজরুলের যে অদূদের যে লিবারেল হিউম্যানিস্ট নন্দন তত্ত্ব, অ্যাস্থেটিক্স, এটা খুবই আলাদা। কিন্তু আমার বক্তব্য হলো যে রবীন্দ্র প্রভাবিত নন্দন রুচির সাথে 30ই নন্দন তত্ত্বের আসলে নানা ধরনের পারস্পরিকতা ছিল। আমি ব্যাপারটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছি অদূদের রচনা থেকে। তার সাহিত্য জগৎ নামক প্রবন্ধে অদূত প্রশ্ন তুলেছেন, সাহিত্যের জগৎ স্বতন্ত্র জগৎ কিনা। যারা অ্যাস্থেটিক্স সম্পর্কে জানেন তারা জানেন যে এটা অ্যাস্থেটিক্সের খুব প্রাইমারি কোশ্চেন, যে আমরা এটা কিভাবে দেখবো। সেকালের প্রভাবশালী আধুনিকতাবাদীদের মত উল্লেখ করে, আধুনিকতাবাদী মানে যারা জানেন না তাদের জন্য বলছি, বুদ্ধদেব বসু, জীবনানন্দ, এরা, তাদের মত উল্লেখ করে তিনি বলছেন
এরা খুব দ্রুত স্বাতন্ত্র্যের পক্ষে অবস্থান নেবেন, বিকজ দে আর ফ্রম আর্ট ফর আর্ট। কিন্তু অদূত তাদের দলে ভিড়তে কুণ্ঠিত। তিনি বলছেন যে আমি এই দেশে যেতে পারবো না, ভেতর আছে। তাহলে আর কারা আছে? আর আছে হলো সমাজতন্ত্রী, তাদের মতের বিপরীত। কিন্তু অদূত তো সেটা পছন্দ করেনি না, একদম সাই নাই। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত দাঁড়িয়েছে সাহিত্যের জগৎ একটা স্বতন্ত্র জগৎ। মাই পয়েন্ট ইজ দ্যাট এটা আসলে 30-এর কবিদের নান্দনিকতার সঙ্গে অনেক বেশি যায়, একসাথে যায়। ফলে এদের মন্তব্য যে অনেক বেশি একাকার, একই রকম, এটা কোনো বিস্ময়ের ব্যাপার নেই। শেষ কথা ও সিদ্ধান্ত সম্পৃক্তির আওতায় সংগঠিত না হয়ে নিরাসক্ত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটেছে। সে কারণেই হয়তো অদূত অনেকগুলো বিষয়ে সেই উপলব্ধিতে পৌঁছাতে পারেননি যার অনেকগুলো সমকাল ও উত্তরকালে নজরুল পাঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান প্রবন্ধে আমরা দেখিয়েছি মতাদর্শিক অবস্থানের দৃঢ়তা এবং বিশেষত নন্দনতাত্ত্বিক ফারাকি এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। নজরুল পাঠে অদূত এমন কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন যেগুলো তিনি নিজে বিশদ করেননি, আর উত্তরকালেও উল্লেখযোগ্য মাত্রায় চর্চিত হয়নি। নজরুল সাহিত্যের সঙ্গে পূর্বতন বাংলা সাহিত্যের সম্পর্ক, সমকালীন গণশক্তির উদ্বোধনে নজরুলের প্রায়োগিক ভূমিকার নান্দনিক তাৎপর্য, তার বিদ্রোহী চেতনার দার্শনিক পটভূমি, সর্বোপরি হিন্দু মিথ ও উপকরণ ব্যবহারের গভীর তাৎপর্য, এই প্রসঙ্গগুলো অদূতের মন্তব্যের ভিত্তিতে বিস্তারিতভাবে পরীক্ষিত হওয়ার অবকাশ এখনো অটুট আছে। ফলে অদূতের নজরুল পাঠ কেবল এক ব্যক্তিত্ব সম্পন্ন মূল্যায়ন হিসেবেই বিদ্যমান নয়, এর বর্তমান ও ভবিষ্যৎ প্রাসঙ্গিকতাও যায় না। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ।